যাত্রীচাপ সত্ত্বেও সময় মেনে চলছে ট্রেন, বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, যানবাহন বাড়লেও নির্বিঘ্ন মহাসড়ক। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক, কারণ আমরা এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন দক্ষিণ সিটির প্রশাসক। সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ জনজীবন। এক সপ্তাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। গণতান্ত্রিক সরকার আনতেই সংস্কার বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ভূমিকম্পে মৃত্যুকূপ, মিয়ানমারে প্রাণহানি ছাড়ালো 1000। থাইল্যান্ডে এখনো নিখোঁজ শতাধিক, ফের ভূকম্পনের শঙ্কা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। মুক্তি, একেবারে দুয়ারে করা নাড়ছে ঈদ, এবং শেষ মুহূর্তে যারা ঢাকা ছাড়ছেন তারা বেশ আয়েশ করেই ঢাকা ছাড়তে পারছেন। ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে, সড়কে যানবাহন বাড়লেও একেবারে নির্বিঘ্ন সড়ক যাত্রা যদি বলি, এবং একই সাথে যারা বাস কাউন্টার রয়েছে সেখানে যাত্রী থেকে শুরু করে বাস ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু সব কিছু মিলে বেশ ভালো রকম একটি ঈদ যাত্রা হচ্ছে। একদমই ঠিক বলেছেন আবির। সড়ক পথে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যারা সড়ক পথের যাত্রী রয়েছেন, তারা অনেকে ভাড়া বেশি নেওয়ারও কিন্তু অভিযোগ করেছেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। কমলাপুর রেল স্টেশনে চাপ থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। শনিবার সকালে বিভিন্ন গন্তব্য সময় মতো ছেড়ে গেছে আন্তনগর ট্রেনগুলো। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেন ঘরমুখ যাত্রীরা। কোনো ধরনের কোলাহল নাই, জ্যাম নাই, মানে খুব একটা শান্তি পাচ্ছি আর কি। আমরা যাচ্ছি হচ্ছে জামালপুর আমার দাদু বাড়িতে। সবাই মিলে একসাথে যাচ্ছি বাড়িতে, মানে সবাই মিলে আনন্দটা উপভোগ করব। আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক, কারণ আমরা এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। ট্রেনে ঈদযাত্রায় ঘরমুখ মানুষকে প্রতি বছরই শিকার হতে হয় নানা বিড়ম্বনায়। তবে গেল কয়েকদিন চাপ কম থাকায় ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়নি। তবে শনিবার ট্রেনের যাত্রীর চাপ বেশি থাকায় বদলে যায় দৃশ্য। পুলিশের হুইসেল, মাইকিং উপেক্ষা করেই শতাধিক যাত্রী চেপে বসেন ট্রেনের ছাদে। পরবর্তী ব্যবস্থা নেওয়ায় বন্ধ হয় ছাদে ভ্রমণ। এদিকে প্ল্যাটফর্মে প্রবেশপথে কঠোর নজরদারি থাকায় টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারছেন না। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়। সারাদিনে 70টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। প্রতিদিনই আমাদের ট্রেনগুলো সঠিক সময় স্টেশন ছেড়ে যাচ্ছে, আর আমরা প্রতিদিন আন্তনগর, মেল এক্সপ্রেস, কমিউটার এবং স্ট্যান্ডিং স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল নামে শনিবার সকাল থেকেই। ঈদকেন্দ্রিক যে চিরচেনা যানজট দেখা যায় এ পথে, তা এবার একেবারেই নেই। তবে আশুলিয়া, বাইপেল, নবীনগর ও জিরানী বাজার থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে ভিড় থাকার কথা জানায় যাত্রীরা। যাত্রীদের বাড়তি চাপের সুযোগে লক্করঝক্কর গাড়িরও দেখা মেলে রাস্তায়। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে শনিবার সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা যায় রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনালে। নানা ব্যস্ততায় শেষ সময়ে যাত্রার কথা জানান যাত্রীরা। ফ্যামিলিগত সবার জন্য কাপড় চোপড় কিনছি, মার্কেট করছি, বাড়ি থেকে যাচ্ছি, আল্লাহ ভালো নিলে পারে সবার জন্য সবার সাথে ঈদ করবো। বাড়ি যাওয়ার আনন্দ তো অবশ্যই সবসময় স্পেশাল থাকে। রাস্তা কোনো যানজট নাই, খালি মানে যাত্রী কম, গাড়ি বেশির জন্য একটু জাম পাচ্ছে। অন্য অন্য সময় 100-150 টাকা যায়, আজকে 400 টাকা যাচ্ছে। যেখানে 10 টাকা ভাড়া 20 টাকা, 20 টাকা ভাড়া 40 টাকা, দাম বলাই জানা। আগে ছিল এখান থেকে মনে করেন যে 400, 350, 400, 350 ছিল বগুড়াতে।
এখান থেকে, আর এখন সে জায়গা 700, 800, 1000। তবে টার্মিনাল ও এর আশেপাশের এলাকায় গাড়ির বাড়তি চাপের কারণে তৈরি হওয়া যানজটে কিছুটা ভোগান্তিতে পড়েন ঘরমুখী যাত্রীরা। সময় মতো গাড়িতে উঠতে পারলেও টার্মিনাল এলাকা পার হতে বেশি সময় লাগছে। 230 টাকা আগে রেগুলার নিত, আর এখন নিতেছে 350 টাকা, 350 টাকা। যাতে দাঁড়ায় রয়েছে, গাড়ি আসলে গাড়ি যাতে উঠবো, গাড়ি যাবো গা। রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের গাড়ি এসে পৌঁছায়, তাহলে গাড়িগুলো যেতে পারে। যাত্রী দাঁড়ায় আছে একমাত্র জ্যামের কারণে। মূল সড়কে জ্যাম না থাকলেও কিন্তু সাদাবাদের আগে পরে এগুলাতে জ্যাম। ড্রাইভিং সিটে তো বসছি, কিন্তু গাড়ি নিয়ে বাইরেমু, কিন্তু কতক্ষণে বাইরে হয়ে যাবো এই নিশ্চয়তা নাই। এদিকে বেলা 11টার সময় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারের ঈদযাত্রা আনন্দমুখর পরিবেশে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম, ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনাদের বাসা বাড়ি যেন রক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওমর ফারুক, এখন, ঢাকা। ঈদযাত্রার আরও খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল, গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন মাঝার ইমন, এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে চন্দ্রা মোড় থেকে যুক্ত আছেন আরিফ হোসেন এবং এরপর পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হবেন বায়াজিৎ সাদ। তবে শুরুতে আমরা রেল যাত্রার খবরাখবর জানতে চাই। আসিফ, যদি আগামীকাল রোববার চাঁদ দেখা যায় তাহলে সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে, সেই দিক থেকে একদম শেষ মুহূর্তে ট্রেনে ঈদযাত্রায় আপনি যাত্রীর চাপ কেমন দেখছেন? এবং এবার তো অনেকটা শিডিউল মেনে ট্রেনগুলো ছেড়ে গেছে, তারপরও যাত্রীদের কোনো অভিযোগ আপনি জানতে পেরেছেন কিনা? মুক্তি, যেমনটি বলছিলেন, আসলে যদি চাঁদ দেখা যায় তাহলে হয়তো কালকের পরের দিন ঈদ, কিন্তু আজকে যদি আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্রটি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আসলে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে ঈদের সচরাচর যেই ভিড় বা যেই ধরনের কোলাহল দেখা যায়, ঈদের দিন হিসেবে কিন্তু সেই কোলাহলটি আসলে দেখা যাবে না। এর একটি কারণ হতে পারে, আমরা আজকে সকাল থেকে রেলওয়ে স্টেশনে আছি এবং আমরা দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত যেই কটি ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে, সবকটি ট্রেনই কিন্তু তার নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। যেহেতু নির্ধারিত সময়ে সবকটি ট্রেন ছেড়ে গেছে, সেহেতু এই প্ল্যাটফর্মে আসলে যাত্রীদের যেই চিরচেনা ভিড়টা আমরা দেখি ঈদের আগে, যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টি কিন্তু নেই। প্রত্যেকটি ট্রেনই তার নির্ধারিত সময় আসছে যাত্রীদের নিয়ে এবং চলে যাচ্ছে, ফলে যে এই প্ল্যাটফর্মে যে যাত্রীদের সব সময় আমরা যে উপচে পড়া ভিড়টি দেখি সেটি কিন্তু দেখা যাচ্ছে না। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার জন্য একজন যাত্রীকে কিন্তু 3টি গেট পার হয়ে আসতে হচ্ছে। 3টি পর্যায়ে চেকিংয়ের পর টিকিট আছে নিশ্চিত হওয়ার পরেই কিন্তু একজন যাত্রী কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে পারছেন এবং এখান থেকে এসে সে তার নির্ধারিত ট্রেনটিতে বসে কিন্তু সে ভ্রমণটি করতে পারছে। আমরা এখানকার যারা যাত্রী আছে তাদের সাথে কথা বলেছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেনের সাথে কথা বলেছি। আনোয়ার হোসেন আমাদের যেটি বলেছেন যে এবার রেলওয়ের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার আন্ডারে এখন পর্যন্ত আজকে যে 70টি ট্রেন যাবে তার মধ্যে এখন পর্যন্ত যেই কয়েকটি ট্রেন চলে গেছে তার একটিতেও কিন্তু শিডিউল বিপর্যয় বা বিলম্ব হয়নি, অর্থাৎ প্রত্যেকটি ট্রেনেই কিন্তু সঠিক সময়ে চলে গেছে। আর যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি তারা যেটি বলছেন যে এবারের ঈদযাত্রাটি এবারের ঈদযাত্রাটি অন্যান্য যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত ভালো এবং স্বস্তিদায়ক হয়েছে। তারা স্বস্তির সাথেই আসলে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। তো এই যে একটা স্বস্তি, এই স্বস্তি নিয়েই আসলে এবারের এই ঈদের ট্রেন যাত্রাটি হচ্ছে। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা রেল যাত্রার খবরাখবর জানছিলাম। ইমন, বাসে যারা যাত্রা করছেন ঘরমুখ মানুষের, তাদের বিষয়টা একটু জানতে চাই। তারা অনেকেই বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেছেন, তো এই অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগের সুরাহা কোনো করতে পেরেছেন কিনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত? আপনি কি তথ্য আছে আপনার কাছে? মুক্তি বাড়তি ভাড়ার যে অভিযোগটি সেটি মূলত যারা
যেদিন ভ্রমণ করছে, অর্থাৎ আজকের ঈদযাত্রায় যারা আজকে টিকিট কেটে ভ্রমণ করছেন তারাই মূলত এই বাড়তি ভাড়ার যে অভিযোগটি সেটি করছেন। তবে এক্ষেত্রে যাত্রীদের মধ্যে আমরা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াই বলা যায় আমরা দেখতে পেয়েছি। সেটি হচ্ছে যেই সমস্ত ভাড়া, আমি যদি বলতে চাই, এই ঢাকা থেকে কুমিল্লার ভাড়া রয়েছে 300 টাকা স্বাভাবিক সময়ে, 250 থেকে 300 টাকা, সেই ভাড়াটি 400 থেকে 500 টাকা নিচ্ছে। এই ধরনের অর্থাৎ এরকম কিছু অভিযোগ যাত্রীদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ যে সমস্ত যাত্রীরা যেদিন ভ্রমণ করছেন সেদিন টিকিট কেটে এসে এই সমস্ত যাত্রীরা মূলত এই ধরনের অভিযোগগুলো করছে। তাছাড়া এই বাস কাউন্টারগুলোতে আমরা দেখেছি, আমি এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছে, এখানের প্রতিটি কাউন্টারেই কিন্তু যে সমস্ত কাউন্টারে যারা থাকেন আর কি, অর্থাৎ বসে রয়েছেন টিকিট বিক্রি করেন বা যারা বাস তত্ত্বাবধান করেন, সবাই কিন্তু বসে রয়েছেন। তাদের অগ্রিম টিকিট কাটা যে সমস্ত যাত্রীরা আসছেন তাদেরকে তারা গ্রহণ করে তাদের যেই বাস রয়েছে সেই বাসের পৌঁছে দেওয়ার যে কাজটি তারা মূলত এখন এই কাজটি করছে। পাশাপাশি খুব কম সংখ্যক যাত্রীদেরকে আমরা আসতে দেখছি নতুন করে টিকিট কেটে তাদের যে ঈদযাত্রা সেটি করার জন্য। সেই ক্ষেত্রেই মূলত যাত্রীরা তাদের বাড়তি ভাড়ার কিছু অভিযোগ করছেন এবং সেটিও একেবারে নগণ্যই বলা যায়। তাছাড়া এই গাবতলী বাস টার্মিনালে আজকে বেলা 11টার পর স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, পাশাপাশি আমরা ভোক্তার টিম দেখেছি। সব মিলে সরকারি যেই তৎপরতা বা সরকারের যেই বিষয়ের যে সোচ্চার, আমরা সেই বিষয়টি কিন্তু বাস টার্মিনালে দেখতে পেয়েছি। এবং এখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখেছি, র্যাবের সদস্যদেরকে দেখেছি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের একটি বুথ দেখেছি। সব মিলিয়ে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার চিত্র কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। যাত্রীদের যেই নিরাপত্তা থেকে শুরু করে যাত্রীদের যে বিভিন্ন অভিযোগ থাকে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সার্বিক যে চিত্র আমরা এখানে দেখতে পেয়েছি। এবং যেটি বলছিলাম যে এখানে মূলত বেশিরভাগ যেটি আমরা দেখছি যে অগ্রিম যারা টিকিট কেটে গিয়েছেন সেই টিকিটের যাত্রীরা আসেন এবং তাদের বাসে উঠছেন এবং পরবর্তীতে সেই বাস কিন্তু যথাসময়ে ছাড়ছে। আমি একটু সকালের কথা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে, আমি সকালে সায়দাবাদ বাস টার্মিনালে ছিলাম, সেখানে মূলত আমরা যেটি দেখেছি যে সায়দাবাদ বাস টার্মিনালে আশপাশের এলাকায় কিছুটা জটের কারণে মূলত যাত্রীদের কিছুটা ভোগান্তির চিত্র আমরা দেখতে পেয়েছিলাম। তো আজকের ঈদযাত্রার রাজধানীর এই গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আরিফ, জানাবেন উত্তরবঙ্গমুখী যাত্রা কেমন দেখছেন এবং চন্দ্রায় যানজটের কোনো শঙ্কা আছে কিনা? চন্দ্রা এলাকায় আমরা ঈদযাত্রা মোটামুটি এবছর যানজট মুক্তভাবেই বলা যায়। তবু আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এই যে যানজটটি দেখছেন এটি কিন্তু আধা ঘন্টারও কম সময় হয়েছে, এরপরে এটি লেগেছে। অর্থাৎ গাজীপুর হয়ে যেই সড়কটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে চন্দ্রা মোড় হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই সড়কটিতেই মূলত যানজট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া গাবতলী হয়ে সাভার হয়ে যেই সড়কটি চন্দ্রায় এসছে সেই সড়কটিতে অপেক্ষাকৃত যানজট কিছুটা কম আমরা দেখেছি। যখন যানজট অতিরিক্ত বাধে তখন 2 লেন অর্থাৎ যাওয়া এবং আসার 2টি লেনই খুলে দিয়ে তারপরে যানজট ক্লিয়ার করছে পুলিশ। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন হাইওয়ে পুলিশের শুধুমাত্র 200-র বেশি কর্মকর্তা এবং সোলজার যারা হলো গিয়ে চেষ্টা করছে এই চন্দ্রা মোড় এলাকা থেকে যানজট সরাতে। এছাড়া আমরা একটি বিষয় দেখেছি 12টার পর থেকেই গার্মেন্টস এবং শিল্প কলকারখানার যে ছুটিটা হয়েছে এর ফলে উত্তরবঙ্গের মানুষের যেই বাড়তি চাপ সেটি কিন্তু আমরা সড়কে দেখতে পাচ্ছি এবং সেই চাপের তুলনায় অপেক্ষাকৃত কম যানবাহন এমনটা বলছেন সংশ্লিষ্টরা। এর ফলে ট্রাকের উপরে উঠে বাসের ছাদে উঠে বিভিন্ন গন্তব্য যেতে আমরা দেখেছি। এবং ভাড়ার যে বিষয়টি, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যারা দূরপাল্লার জেলার বাসগুলিতে উঠেছেন, সেখানে তারা আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটি এলাকার ভাড়া অর্থাৎ ঢাকা থেকে রংপুর পর্যন্ত যে ভাড়া ছিল 500, 550, 600 টাকা, সেই ভাড়াগুলো এখন 800, 1000, 1200, কোনো কোনো ক্ষেত্রে 1300, 1400 টাকা রাখছে এমন বলছেন। তবে যাদের এই অতিরিক্ত ভাড়ার বিষয়টি দেখার দায়িত্ব তারা কিন্তু সড়কে নেই এবং তারা এখানকার এই চন্দ্রা এরিয়াটি কোনোভাবেই তাদের মতো করে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বন্ধের ব্যাপারটি সেটি নিশ্চিত করতে পারছে না এখন পর্যন্ত আমরা দেখছি। এবং অতিরিক্ত মানুষের চাপ একটি লক্ষ্য করা যাচ্ছে, যেই চাপটি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে এই চাপ আর 2-1 ঘন্টা থাকবে এমনটা বলছেন যারা দায়িত্বশীল রয়েছেন। তবে সড়কে আমরা গাড়ি দেখছি, বিভিন্নভাবে গাড়ি চলে এসছে যথেষ্ট পরিমাণে। এছাড়া আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি মোটামুটি বলা যায় সাদা পোশাকে যৌথ বাহিনীর লোকজন সবাই কাজ করছে। এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন এখানে কাজ করছেন যাতে মোটামুটি করে অপরাধ মুক্তভাবে নারীর টানে বাড়ি ফিরতে পারেন ঘরমুখ মানুষেরা। এবারে আমরা বাইজিদ সাদ আপনার কাছ থেকে জানতে চাই পদ্মা সেতু দিয়ে ঈদযাত্রা কেমন চলছে জানাবেন এবং টোল আদায়ে কি দীর্ঘ সময় লাগছে কিনা কি দেখছেন সেখানে জানাবেন।
মুক্তি, যেমনটি বলছিলেন আমাদের সহকর্মীরা যে নারীর টানে কিন্তু রাজধানীবাসী তাদের নিজ নিজ গন্তব্যে নিজ পরিবারের কাছে কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি করতে রওনা হয়েছেন। এবং আমরা সকাল থেকেই দেখছিলাম, আমরা মাওয়া টোল প্লাজা যেটি রয়েছে পদ্মা সেতুর, সেখানে আমরা রয়েছি। এখানে আসার পর থেকে আমরা কিন্তু দেখছি যে একদম নিরবিচ্ছিন্নভাবে যে গাড়িগুলো রাজধানী ঢাকা থেকে আসছে সেগুলো কিন্তু এখান থেকে পার হচ্ছে। অর্থাৎ এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে 55 কিলোমিটার, এখানে কোনোরূপ কোনো যানজট না থাকায় কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা, এবং তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছেন, তারা আনন্দিত। এবং এই টোল প্লাজায় যাতে নিরবিচ্ছিন্নভাবে টোল আদায় করা যায় সেজন্য কিন্তু 60টি টোল বুথ ওপেন আছে, এবং সেই পাশাপাশি যাতে করে মোটরসাইকেলের লেন দিয়ে আরও সহজে যাত্রী পারাপার করতে পারে সেজন্য কিন্তু আলাদা করে আরেকটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। এবং মোটরসাইকেলের চাপ যখন পারে তখন দুটি নয়, সাথে সাথে আরও একটি বুথও কিন্তু চালু করে দেওয়া হয় শুধুমাত্র মোটরসাইকেলের জন্য। এছাড়া আমরা এখন কিন্তু পদ্মা সেতুর যে টোল প্লাজা সেটি একেবারেই ফাঁকা দেখছি, অর্থাৎ রাস্তায় কোনোরূপ যানজট না থাকায় কিন্তু এই গাড়িগুলো খুবই স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারছে। আমরা এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা যাত্রীদের সেবা দিতে সর্বোচ্চটুকু চেষ্টা করে চলেছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় মহড়া দিচ্ছেন। এবং সেই পাশাপাশি আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে একেবারেই যানজট নেই। আর তাছাড়া শুধুমাত্র সকালে যেই যানজটটুকু হয়েছিল পদ্মা সেতুর যে টোল প্লাজা এখানে, এছাড়া কিন্তু এখন আর কোনো রকম কোনো যানজট নেই, সেজন্য কিন্তু তারা আনন্দ প্রকাশ করেছেন। একটি তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটি হলো গত 24 ঘন্টায় 39,000 গাড়ি কিন্তু পদ্মা সেতু দিয়ে পারাপার করেছে, এবং এতে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 4,25,00,000 টাকা। কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে সামনের যেই দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আরও বেশি টোল আদায় হবে এবং তারা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করবেন। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী বায়েজিদ সাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পদ্মা সেতুর টোল প্লাজা থেকে। আবির, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা রেলপথে ঈদযাত্রা, বাসের এবং একই সঙ্গে চন্দ্রা মহাসড়কের যে অবস্থা সবকিছু আসলে দেখছিলাম। অন্যান্য বারের তুলনায় বলা যায় যে এবার অনেকটা নির্বিঘ্নে কিন্তু ঢাকা ছাড়ছেন নগরবাসী। মুক্তি, আমরা যেটা দেখলাম তার মধ্যে চন্দ্রাকে কিছুটা আমরা যানবাহনের যানজট কিছুটা রয়েছে, তবে আমাদের সহকর্মী আরিফ হোসেন বলছিল যে এটি আসলে দুপুর নাগাদ এটি কিন্তু আসলে গড়িয়ে যাবে। তার মানে উত্তরবঙ্গ যাবার যে প্রতি বছর যে একটা চাপ থাকে সেটি আসলে এবার আসলে ওইভাবে আসলে যারা যাচ্ছে তারা আসলে দেখা যাচ্ছে না। আমরা তখন ধরে ঢাকার যারা আমাদের সহকর্মী তাদের কথা শুনছিলাম। এবার আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই, কুমিল্লায় যেতে চাই। সেখানে রয়েছেন খালেদ সাইফুল্লাহ এবং নরসিংদীতে রাকিবুল ইসলাম। তাদের কাছ থেকে আমরা একটু শুনবো যে ঢাকার বাইরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা একটু জানতে চাই। প্রথমে যুক্ত হচ্ছি কুমিল্লায়, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আমাদেরকে একটা বলেন যে আমরা যে চট্টগ্রাম যে মহাসড়ক অর্থাৎ ঢাকা থেকে যাবার পথে প্রতি বছর আমরা এই সময় দেখি যে বিশাল লম্বা লাইন গাড়ির, ফ্রেমে এখনো পর্যন্ত এই দীর্ঘ সারি দেখা যাচ্ছে না। আপনি কি দেখছেন, পরিস্থিতি কি, যানজটের কোনো শঙ্কা আছে কিনা, সার্বিকভাবে নিরাপত্তা কেমন, বিস্তারিত বলবেন। আবির, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। এই পথেই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার যোগাযোগ কিন্তু এই মহাসড়কের উপর দিয়েই হয়ে যায়, এবং কুমিল্লার উপর দিয়ে কুমিল্লা সিলেট মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা চাঁদপুর সংযোগ সড়কগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে তারপর যাওয়া হয়। তো যার কারণে এই মহাসড়কে বাড়তি চাপ সৃষ্টি হয় ঈদে। এবার যেটি হয়েছে যে ঈদের চাপ, বাড়তি চাপ সৃষ্টি হলেও শৃঙ্খলার কারণে কিন্তু কোথাও কোনো যানজট এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। যেই বাস স্ট্যান্ড এবং পার্কিং এরিয়াগুলোতে গাড়ি পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হয়, সেই জায়গাগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিএনসিসি, স্কাউট সদস্যরা কিন্তু সেখানে দায়িত্ব পালন করছেন, যার কারণে কোনো গাড়ি সেখানে কিন্তু খুব সংক্ষিপ্ত সময় যাত্রী নামিয়ে সেখান থেকে কেটে পড়তে হচ্ছে। যার কারণে এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট কিংবা দুর্ঘটনাও আমাদের চোখে পড়েনি, এবং যার কারণে মানুষজন যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু স্বস্তিতে এবং নির্বিঘ্নে নিরাপদেই ফিরছেন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ পথে এখন পর্যন্ত কোনো জায়গাতেই দুর্ঘটনার খবর আমরা পাইনি, যেখানে ছোট কোনো দুর্ঘটনা কিংবা গাড়ি বিকল হলে কিন্তু রাস্তায় একটা দীর্ঘ যানজট সৃষ্টি হয়, বিশেষ করে ইউটার্ন এলাকাগুলোতে অথবা বাস স্ট্যান্ড এলাকাগুলোতে, কিন্তু বাজার এলাকাগুলোতে যেই ঘটনাগুলো ঘটে এর ফলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এই সড়কে আমরা দেখেছি অতীতের সময়গুলোতে মানুষকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। কিন্তু এখন এই বছরের চিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম। আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ তৎপরতার কারণে কিন্তু এই মহাসড়কে যারা চলাচল করছেন, ঈদে ঘরমুখ মানুষজন কিন্তু নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন এবং তাদের মধ্যে একটা স্বস্তি এবং লক্ষ্য করছে। এবং তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা বলছেন যে তারা আসলে এমনটিই চেয়েছিলেন যেন ঈদে যেভাবে বাড়ি ফিরছেন, ঈদের পরবর্তীতে তারা যেন ঢাকায় এবং গন্তব্যে আবার ফিরে আসতে পারেন, সেই প্রত্যাশা তারা করছেন। এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহন বিশেষ করে ছোট গাড়ির সংখ্যা অনেক বেশি আমরা লক্ষ্য করছি, সকালের চেয়ে কিন্তু এখন আরও বাড়ছে। অর্থাৎ ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বাড়ি ফিরছেন, গন্তব্যে যাচ্ছেন, তাদের সংখ্যাটি আমরা বেশি দেখতে পাচ্ছি এবং বলা যায় যে নির্বিঘ্নে মানুষজন চলাচল করছেন। তারা এখন পর্যন্ত এই নিয়ে কোনো রকম অভিযোগ করেনি। আবির, আমরা কুমিল্লা থেকে নরসিংদীতে যাচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, আমরা ঢাকার পরিস্থিতি দেখলাম, বেশ নির্বিঘ্ন ঈদযাত্রা চলছে। কুমিল্লাতেও দেখলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা বেশ ভালো, কোনো রকম যানজট দেখছেন। নরসিংদীর কী পরিস্থিতি সেটি বলবেন, যানজটের পরিস্থিতি আছে কিনা এবং একই সাথে পুরো পরিস্থিতির জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে, বিস্তারিত বলবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সেটি বলার আগে শুরুতে আসলে পরিস্থিতির খবর আমি জানাতে চাই। গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে যদিও ঘরমুখ মানুষের চাপ বেশি রয়েছে, তারপরেও কিন্তু যানজট খুব একটা লক্ষ্য করছি না আমরা। যদিও নরসিংদীর এই ভেলানগর, জেলখানার মোড়, ইটাখলা, পাঁচদোনা মোড়, বারুইটা সহ অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর যে 52 কিলোমিটার অংশ রয়েছে, সেই 52 কিলোমিটার অংশের 6 থেকে 7টি পয়েন্টের মাঝে মধ্যে যানবাহনের ধীরগতি যদিও লক্ষ্য করা গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু চোখে পড়ার মতো কোনো প্রকার যানজট বা কোনো প্রকার সমস্যা আমরা দেখতে পাইনি। সকাল থেকে আমরা মহাসড়কে রয়েছি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড় এলাকা। আমি এখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে অন্যান্য সময়ের তুলনায় এই বছরের ঈদযাত্রাটা অনেকটা নির্বিঘ্ন হচ্ছে। এছাড়া আমি গতকালকেও মহাসড়কে ছিলাম, তার আগের দিনও মহাসড়কে ছিলাম, তো গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু মহাসড়ক অনেকটাই স্বস্তির। বলে রাখা ভালো যে যেহেতু বৃহস্পতিবার থেকেই বেশিরভাগ আসলে অফিস আদালত বা বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ছুটি শুরু হয়েছে, যার কারণে কিন্তু পরশুদিন বৃহস্পতিবার এবং গতকালকে শুক্রবার 2 দিনে কিন্তু অধিকাংশ মানুষ বাড়ি ফিরেছে ইতিমধ্যে। এছাড়া যারা একটু রিল্যাক্সে বাড়ি ফিরতে চান তারা আসলে আজকে কালকে 2 দিনের মধ্যে বাড়ি ফিরবেন। তো এই মুহূর্তে আসলে ঢাকা সিলেট মহাসড়কে খুব একটা যানবাহনের চাপ নেই, যদিও ঘরমুখ মানুষের ভিড় রয়েছে, কিন্তু আসলে যানজট খুব একটা নেই বললেই চলে। তো এই ছিল নরসিংদী থেকে এই মুহূর্তের সবশেষ আমার কাছে। স্বচ্ছ গণতান্ত্রিক সরকার আনতে সংস্কার চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। বেজিং থেকে জানাবেন বেলায়েত হোসাইন। পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। 127 বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শিক্ষার্থী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের চীনা শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সাদরে গ্রহণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গো চিং হোয়াং। এরপরই ঘোষণা দেওয়া হয় পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করা হয়েছে ডক্টর ইউনূসকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন তার 3-0 ধারণা, কিভাবে টেকসই বিশ্ব ব্যবস্থার দিকে এগোনো যায় তা নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। So my struggle has always been to go back to find out the faults in the system that we promote, we teach the young generation, so that we do not repeat the same thing for the next generation. One where even the poorest individuals could access the services of the institutions which are created for people. I've been promoting the idea
to let the young people come to the universities, get good degrees from good institutions, and then go to the job market to become job seekers. I have been telling that this is a wrong idea. Human beings are not born to become job seekers. ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে অনারারি অধ্যাপক ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয়ে। সেই সময়কার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, চীন বাংলাদেশের সম্পর্কে গুরুত্বের সঙ্গে স্থান পাবে শিক্ষা বিনিময়। I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. To me, today's conferment is more than a personal honor. I see this as a recognition, as an acknowledgement of the resilience and courage and determination of the people, especially millions of women and young entrepreneurs who continue to prove that no challenge is too big. তিনি জানান, নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের মাধ্যমে স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনার পথে হাঁটছে সরকার। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালার কথা বলে তিনি আরও জানান, প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ নিশ্চিত করছে বর্তমান সরকার। A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. পরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। আলাদা করে খোঁজ নেন বাংলাদেশের শিক্ষার্থীদের। সবশেষে সবার সাথে ধন্যবাদ বিনিময় করে বিদায় নেন প্রধান উপদেষ্টা। কথায় আছে, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ, জ্ঞানের আধার এই পিকিং বিশ্ববিদ্যালয়, যেখান থেকে সম্মাননাসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিলেন দীর্ঘ এক ভাষণ। এর মাধ্যমেই সমাপ্তি হলো প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চীন সফরের। পিকিং বিশ্ববিদ্যালয় থেকে বেলায়েত হোসাইন, এখন বেইজিং, চীন। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ মাঠে। তবে অন্যান্য বারের মতো এবার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি নেই। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ধর্ম সচিব ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তবে এ বছর ঈদগাহ মাঠে চোখে পড়েনি ডগ স্কোয়াড, পুলিশ, র্যাব কিংবা রাষ্ট্রীয় বাহিনীর বাড়তি নিরাপত্তা বলয়। এবার জাতীয় ঈদগাহে 121টি কাতারে মুসল্লি ধারণ ক্ষমতা 35,000, আর ভিআইপি সারিতে সক্ষমতা 250। এবার ঈদের প্রথম জামাত হবে সকাল 8:30টায়। দেশের প্রায় সবকটি বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঢাকায় তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 40-এর কাছাকাছি পৌঁছেছে তাপমাত্রা। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনিক চক্রবর্তী। শুরুতে যেতে চাই রাব্বি আপনার কাছে। রাব্বি, জানাবেন যে দেশের কোথায় কোথায় তাপপ্রবাহ বইছে এবং এই যে তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে, সেটি কতদিন চলতে পারে? আবহাওয়া অফিস কি বলছে? আবির, এখন চৈত্র মাসের মাঝামাঝি সময়। এই সময়ে সারা দেশের পাশাপাশি ঢাকাতেও তাপপ্রবাহ থাকে, একটি তাপদাহ থাকে এবং আবহাওয়া অফিস যেটা বলছে যে আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যে 35.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে 38 ছিল। কিছুটা কমলেও তাপপ্রবাহ যে এতটা রয়েছে যে নগরবাসীর মাঝে আসলে এটি বোঝা যাচ্ছে যে এখন কি পরিমাণ তাপদাহ রয়েছে। আমি নিজেও আসলে এই রোদের তাপে চোখ মেলতে পারছি না। এবং এখানে আবহাওয়া অফিস যেটা বলছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
যদিও এখন যে তাপমাত্রা রয়েছে সেটি নগরবাসীর জন্য একেবারে হাঁসফাঁস নগরবাসী করছে। সামনে ঈদ রয়েছে, একদিন বাদেই একদিন অথবা দুদিন বাদেই ঈদ উল ফিতর উদযাপন করবে সারা দেশের মানুষ। সেখানে এই যে গরমকে সঙ্গী করে অনেকে ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে যাচ্ছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এখানে শ্রমজীবী মানুষ রয়েছেন রাজধানীতে তারা জীবিকার তাগিদে বের হয়েছেন এই গরমকে সঙ্গী করে। তারা বলছেন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন এই গরমের কারণে, অনেকের শরীর কাহিল হয়ে গিয়েছেন, তারা ঠিকমতো কাজ করতে পারছেন না এই গরম থাকার কারণে, তীব্র তাপদাহ থাকার কারণে। এবং আবহাওয়া অফিস বলছে যশোর এবং সিরাজগঞ্জে এই দুটো জায়গায় সবচেয়ে বেশি তাপদাহ চলছে এবং সেখানে এখন যে তাপমাত্রা রয়েছে সেটি সর্বোচ্চ। এবং আরও বলছেন যে রংপুর, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ছাড়া পুরো সারা দেশের বিভিন্ন জায়গায় মৃদু ও মাঝারি আকারে তাপদাহ চলছে। এবং রাজধানীতে এই মুহূর্তে এখন তাপমাত্রা যেহেতু দুপুর সময়, এখন সবচেয়ে বেশি রোদের তাপটা ছড়িয়ে গিয়েছে সব জায়গায়। এবং এখানে নগরবাসী বলছেন তাদের যে চলাচল রয়েছে, স্বাভাবিক চলাচল, সেটি আসলে বিঘ্ন ঘটছে এবং তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি আসলে অনেকটাই অস্বস্তিতে পড়েছে এই গরমের কারণে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকা থেকে আমরা চুয়াডাঙ্গা যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী অনেক। আমরা ঢাকার পরিস্থিতি জানছিলাম যে 35 ডিগ্রি ছাড়িয়ে গেছে ঢাকার তাপমাত্রা। এই মুহূর্তে চুয়াডাঙ্গার তাপমাত্রা কত এবং এই আবহাওয়া অফিস কি বলছে এরকম তাপমাত্রা আসলে কতদিন চলতে পারে? আবির, তাপমাত্রা যেই ঊর্ধ্বগতি সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আজকে দুপুর 12টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 35.8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দুপুর 12টায় রেকর্ড করা হয়েছে। এখন যে তাপমাত্রা সেটি কিন্তু প্রায় 37 ডিগ্রি অতিক্রম করছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে বিকেল 4টা নাগাদ এই তাপমাত্রা 40-এর ঘরে ছুঁই হতে পারে। এছাড়া গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিস 39.8 ডিগ্রি সেলসিয়াস। ভয়াবহ এই তাপ প্রবাহের ফলে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ। বিশেষ করে এই রোজার সময় শেষ মুহূর্ত চলছে, এই রোজাদারদের কিন্তু সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে। আমি দেখেছি যে সকাল থেকেই রোদের যে প্রকোপ, সেই প্রকোপের ফলে সড়কে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। খুব অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে কিন্তু মানুষজন বের হচ্ছে না। এছাড়া আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় যে বাজার ঘাট, সেই বাজারেও কিন্তু আজকে মানুষের উপস্থিতি সকালে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কিন্তু কম হতে এসেছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এরই মধ্যে কিন্তু গত 2 দিনে এই আবহাওয়াজনিত এই কারণে প্রায় 2 শতাধিক আসলে রোগী ভর্তি হয়েছে। তো দিন কিন্তু পরিস্থিতি কিন্তু আবহাওয়ার আরো খারাপ হবে এমনটাই বলছে আবহাওয়া অফিস। একেবারে শেষ মুহূর্তে ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। নতুন পোশাক কিনতে এখনো হাতে কিছুটা সময় রয়েছে। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেষ সময় ক্রেতারা কোন কোন পণ্যের দোকানে ভিড় করছেন জানাবেন এবং ঈদকে ঘিরে বিক্রি নিয়ে দোকানিরা সন্তুষ্ট কিনা? মুক্তি, একদম শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। শপিং মল বিপণী বিতানে সকাল থেকে ক্রেতার উপচে পড়া ভিড়। এরই মধ্যে পবিত্র ঈদ উল ফিতর মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে। সেই ঈদ উল ফিতরকে ঘিরে নতুন পোশাক ক্রয়ের যে বিষয়টি, সেই নতুন পোশাক ক্রয়ে সকাল থেকেই কিন্তু বিপণী বিতানে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতা সাধারণ। একটু বিক্রেতারা এবার বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভিন্ন মত। তারা যে বিষয়টি বলছে যে 9 থেকে 10 দিন ছুটি থাকার ফলে এবার বাড়ির পানে ছুটে গেছে ঢাকাবাসী, যে কারণে বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সেই বিষয়টা একদম উড়িয়ে দিয়ে ক্রেতারা বলছেন যে এবারের পোশাকের দর কিছুটা বেশি থাকার কারণে পোশাক নির্বাচন করা গেলেও পোশাক সংগ্রহে রাখা আসলে সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে যে প্রতিদিন গড়ে 40 থেকে 45 হাজার দর্শনার্থী ক্রেতা সমাগম হচ্ছে শপিং মলগুলি। এবার পুরুষের তুলনায় নারী ও শিশুদের পোশাকে বিক্রি কিছুটা বেড়েছে এবং পোশাকে নকশা, কারুকাজ, রং, ডিজাইনে কিন্তু ভিন্নতা ছিল এবছর। বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তো থাকে, কিন্তু আমরা দেখেছি শেষ সময়ে ক্রেতা উপস্থিতি কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে। শেষ সময় কিন্তু সাধারণত মানুষ পাঞ্জাবি, পায়জামা এবং অন্যান্য আরও যে কসমেটিক, প্রসাধনী, মেহেদি, এই ধরনের জিনিসগুলো মূলত নারী ক্রেতারা বেশি ক্রয় করে থাকেন। এখন একটু মধ্য সময়, ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার পর হয়তো এই ক্রেতা সমাগম আরও বাড়বে। যদি 31 তারিখ চাঁদ রাত হয়ে থাকে সেই ক্ষেত্রে বিক্রয় আরও বাড়তে পারে। এই ছিল আমার কাছে বসুন্ধরা থেকে সবশেষ তথ্য। বরগুনার পাথরঘাটায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 3 ভাই নিহত হয়েছেন।
সকালে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের সোনার বাংলা এলাকার এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের সাথে বিপরীত দিকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতরা মঠবাড়িয়ার টিকিট কাটা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। ঈদের বাকি মাত্র কয়েকদিন। পছন্দের ঈদ পোশাক কেনার পর ক্রেতারা ছুটছেন প্রসাধনীর দোকানগুলোতে। তাই রাঙামাটির প্রসাধনীর দোকানগুলোতে বেড়ে চলেছে ক্রেতাদের ভিড়। বিদেশি ব্র্যান্ডের স্বল্পতায় বাজারে চাহিদা বেড়েছে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীর। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদসহ নানা উৎসবে কয়েকগুণ বেচাকেনা বাড়ে প্রসাধনীর। বর্তমান বাজারে বিদেশি পণ্যের পাশাপাশি বাড়ছে দেশীয় প্রসাধনীর চাহিদা ও আধিপত্য। রাঙামাটিতে রোজার শেষ মুহূর্তে জমে উঠতে শুরু করেছে প্রসাধনী পণ্যের বাজার। এসব দোকানে মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, আইশ্যাডো, আইলাইনার সহ সাজসজ্জার নানা পণ্য বিক্রি হয়। বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব থাকায় দেশীয় কসমেটিক্সের কদর বেড়েছে। দেশি হলে সেটা তো গ্যারান্টি থাকে যে দেশের জিনিস, ওটা নিয়ে একটু ভালো। আমার মনে হয় দেশি প্রোডাক্ট কেনাটা এখন বর্তমানে বেড়েছে। দেশীয় পণ্যগুলোর প্রতি আসলে আরও ঝোঁক দেওয়া দরকার, যেন ভালো হয়, ভালো মানের হয়, মানুষ ব্যবহার করে যেন একটা ভালো ফলাফল পায়। দামে কম ও ভালো মানের হওয়ায় দেশীয় প্রসাধনীর বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। দেশি কোম্পানি যেগুলো আছে খুব ভালো চাহিদা। দেশি কোম্পানি তো প্রসাদের যেগুলো মাল আছে এগুলো তো ভালো। বেশিরটার মধ্যে আপনার আছে আপনার রাঙ্গাপুরি আছে, আপনার মমতাজ আছে, আপনার নেহা আছে। ঈদ ঘিরে রাঙামাটিতে চলতি মৌসুমে কয়েক কোটি টাকার প্রসাধনী বিক্রির আশা ব্যবসায়ীদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। নাটোরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল ব্যালট পেপার। শনিবার বেলা 12টার দিকে জেলা প্রশাসনের পুরনো বাংলোর বাঁশ ছাড়ের নিচে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। এসব ব্যালটের বেশিরভাগই সিল দেয়া। উদ্ধার হওয়া প্রায় 100 বস্তা ব্যালটের মধ্যে অধিকাংশ ব্যালটই লালপুর বাগাতিপাড়া আসনের। পুলিশ জানায়, গতকাল ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চলছিল। এ সময় ব্যালটগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পরিত্যক্ত অবস্থায় 33,500 পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। তবে ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। শুক্রবার রাতে 10:30টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক ব্রিফিংয়ে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ট্রেনের বগিতে একটি স্কুল ব্যাগ পরিত্যক্ত অবস্থায় ছিল। এর ভেতর ইয়াবাগুলো পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। আবির, 100 বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে মিয়ানমারে এবং এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। জান্তা সরকার আসলে এমন তথ্য দিলেও এই সংখ্যাটা আসলে 10,000-এ পৌঁছাতে পারে এমন আশঙ্কা করছেন মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS। এবং মানবিক এই সংকটে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। মুক্তি, মিয়ানমারের যে ভূমিকম্প তার যে প্রভাব সেটি কিন্তু থাইল্যান্ডেও পড়েছে এবং ভবন ধসে প্রায় 10 জনের মতো এখনো পর্যন্ত আমরা নিহতর খবর পেয়ে গেছি এবং ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত শতাধিক মানুষ আটকা অবস্থায় রয়েছে এবং তারা বেশিরভাগই নির্মাণ কর্মী। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সতীর্থ কর্ম জানাবেন বিস্তারিত। এ যেন এক দুঃস্বপ্নের ঘোর। বিধ্বস্ত নগরে স্বজন হারানোর শোক আর অনিশ্চয়তায় ভরা জীবনের সাথে লড়ে যাচ্ছেন মিয়ানমারবাসী। এক রাতের ব্যবধানে 7.7 মাত্রার ভূমিকম্প আর 13টি আফটারশকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। 91 বছরের পুরনো সেতু, ছোট বড় অসংখ্য স্থাপনা, এমনকি শান্তির বার্তা ছড়ানো প্যাগোডা, প্রকৃতির নির্মমতা থেকে রেহাই পায়নি কোনো কিছুই। ধসে গেছে দুর্যোগের জন্য খুলে রাখা অস্থায়ী আশ্রয় কেন্দ্র। শনিবার সকালে উদ্ধারকর্মীদের সাথে অভিযানে যোগ দেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন জান্তা প্রধান মিন অং হালিং। এর আগে জান্তা প্রধান জানান, শক্তিশালী ওই কম্পনে নেইপিদো, সাগাইং, মান্দালয় সহ 5টি শহরে অসংখ্য ভবন ধসে গেছে। রাস্তায় সৃষ্টি হয়েছে ফাটলের। শুক্রবারের ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তাও চেয়েছেন তিনি।
জান্তা সরকার এমন তথ্য দিলেও মৃতের সংখ্যা 10,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর। সংস্থাটির দাবি, ক্ষয়ক্ষতির বিচারে গেল 100 বছরে এমন প্রলয় দেখেনি মিয়ানমার। ভূমিকম্পের পর মিয়ানমারে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন দেশটির জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে সম্মিলিতভাবে মিয়ানমারের জন্য সহায়তা পাঠাবে জাতিসংঘ। Yeah, we're going to be helping. We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. The government of Myanmar has asked for international support, and our team in Myanmar is already in contact in order to fully mobilize our resources in the region. ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়াতে দেশটিতে 15 টন ওজনের ত্রাণ পাঠিয়েছে ভারত। উদ্ধার অভিযানে যোগ দিতে মিয়ানমারে পৌঁছেছে চীনের বিশেষ দল। মিয়ানমারের ভূমিকম্পের আঁচ থেকে রক্ষা পায়নি থাইল্যান্ড। বিবিসি জানায়, শুক্রবারের কম্পনে ব্যাংককে ধসে গেছে অন্তত 3টি নির্মাণাধীন ভবন। এর মধ্যে 30 তলা একটি ভবনের নিচে আটকা পড়ে আছেন শতাধিক শ্রমিক। শনিবার সকাল থেকে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের পাশে বসে চোখের জল ফেলছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। ใช่ภาวนาให้ลูกไปที่โรงพยาบาลแล้วไม่ได้แจ้งอะไรเลยว่าชื่ออะไรไปอยู่โรงพยาบาลมั่งก็อาจจะไปอยู่โรงพยาบาลหรือว่าไงเนี่ย পর্যটন নগরী হিসেবে থাইল্যান্ডের খ্যাতি দুনিয়াজোড়া। শুক্রবারের ভূমিকম্পের জেরে চরম আতঙ্কে রয়েছেন ব্যাংককের অভিজাত হোটেলে অবস্থানরত পর্যটকরা। এদিকে এপ্রিলের 3 তারিখ বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে যাচ্ছেন বিশ্বনেতারা। এমন বিপর্যয়ের পরে সম্মেলনের আয়োজন ও রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে থাই সরকারকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। যাত্রীচাপ সত্ত্বেও সময় মেনে চলছে ট্রেন, বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, যানবাহন বাড়লেও নির্বিঘ্ন মহাসড়ক। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক, কারণ আমরা এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন দক্ষিণ সিটির প্রশাসক। সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ জনজীবন। 1 সপ্তাহের মধ্যে নেই বৃষ্টির পূর্বাভাস। গণতান্ত্রিক সরকার আনতে সংস্কার বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ভূমিকম্পে মৃত্যুকূপ, মিয়ানমারে প্রাণহানি ছাড়ালো 1000। থাইল্যান্ডে এখনো নিখোঁজ শতাধিক, ফের ভূকম্পনের শঙ্কা। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/tv.এখন।